সবাইকে নমস্কার। আজকে প্রজ্ঞা ভবনে যে ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক, বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার প্রদান এবং অন্যান্য যেসব এখানে সম্বর্ধনার অনুষ্ঠানের আয়োজন যে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে রাখা হয়েছে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ওবিসি ওয়েলফেয়ার এবং ইন্ডাস্ট্রি এবং কমার্স ডিপার্টমেন্টের শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। উনি আমাদের সামনে এই ডিপার্টমেন্ট সম্পর্কে এবং ত্রিপুরা সরকারের যে বিভিন্ন স্কিমের বিষয়ে যে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা ইত্যাদি বিষয়ে উনি আমাদের সামনে কথা বলেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট হিসাবে শ্রী মৃণালকান্তি নাথ, চেয়ারম্যান ওবিসি কর্পোরেশনের, এবং আজকের যিনি সভাপতিত্বের আজকের অনুষ্ঠানের দায়িত্বে আছেন সেক্রেটারি ওবিসি ওয়েলফেয়ারের শ্রী তাপস রায় মহোদয়। এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর ওবিসি ওয়েলফেয়ার শ্রী নির্মল অধিকারী মহোদয়, এবং যারা আজকে পুরস্কার নিতে এসছেন অনেকে দুজনকে দেখলাম, আমাদের বাবা বা মায়েরা এসছেন, এবং যারা পুরস্কার দিতে এসছেন সমস্ত অ্যাওয়ার্ডি এবং স্টুডেন্ট ফ্রম স্কুল অ্যান্ড কলেজেস, এবং ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যারা অফিসাররা এখানে উপস্থিত, অভিভাবক যারা উপস্থিত হয়েছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা এতক্ষণ ধরে দেখছিলাম যে মেধা দেখতে গেলে কোথায় কি ওবিসি পশ্চাৎপদ, আদারওয়াইজ পশ্চাৎপদ শ্রেণী। আমি তো এটা দিতে গিয়ে এত মনে হলো না এরকম তারা পশ্চাৎপদে আছে। বিভিন্ন জায়গায় শুধু পড়াশোনার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে আমরা দেখি বহু পশ্চাৎপদ ওবিসি বলে আমাদের ত্রিপুরাতে কিন্তু এই ওবিসি টবিসি এইসব মানে যদিও আছে, কিন্তু কাজের বেলায় কিন্তু দেখা যায় কোনো পশ্চাৎপদ বলে কিছু না, বরং অগ্রভাগে ওনাদের অবস্থা। তো খুব ভালো লাগে। ঠিক আছে, প্রোগ্রামে আছি, এসসি সম্প্রদায়ের হোক, এসটি সম্প্রদায়ের হোক, মাইনরিটির হোক, সব জায়গায় আমি যাই। এবং আমরা সবচেয়ে বড় হচ্ছে যে মানুষ হচ্ছে সবচেয়ে বড়, এবং সত্যিকারের অর্থে মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের বিকাশ এবং তার যে মানে ভিতর থেকে তাকে যে প্রতিষ্ঠিত করা, সেটার নামই হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে সেটা সব ক্ষেত্রেই তার জন্য কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আজকে আমি ওবিসি কল্যাণ দপ্তরকে, বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ দেব, যেভাবে এই দপ্তরকে উনি চেষ্টা করছেন যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের যে অন্যান্য দপ্তরের যারা এখানে ওবিসি কর্পোরেশন আছে বা ওবিসি যে আরেকটা আমাদের কমিশন আছে, ওনারা কিন্তু চেষ্টা করছেন, এবং যেগুলো স্কিমগুলো দিল্লির থেকেও আসে এবং আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু ওনারা ওতপ্রোতভাবে জড়িত, এবং চেষ্টা করছেন যাতে ওবিসি সম্প্রদায়ের তাদের জন্য সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এবং এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এখানে আমি দেখছিলাম যেটা একটু আগে আমরা এটা আপনাদের সামনে এই ডিপার্টমেন্টের তরফ থেকে যে এটা আমি বলবো যে কমপ্লিট মতো ওনারা প্রকাশ করেছেন এখানে। সেখানে আমি দেখছিলাম যে এই যে কমিউনিটি আমরা ওবিসি বলি, একটা সাইজেবল অ্যামাউন্ট সারা ত্রিপুরার মধ্যে, কিন্তু তারপরও আজকে আমরা দেখতে পাই তাদের অনেক এই যে কমিউনিটি অনেকেই কিন্তু আছে এখানে, ডেভেলপমেন্ট তো হচ্ছে, কিন্তু আরো যারা পিছিয়ে আরো রয়েছে তাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে বারবার বলছেন যে লাস্ট মাইল পর্যন্ত আমাদের সমস্ত মানুষের উন্নয়ন দরকার, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস, আত্মার প্রয়াস। এটা কিন্তু এই ধরনের যারা গ্রামীণ স্তরে আছে বা লাস্ট মাইলে আছে, সেটা
লাস্ট মাইলে মানে প্রান্তিক, শুধু একটা রাজ্যের প্রান্তিক এরিয়া না, প্রান্তিক এই যদি কাস্ট ওয়াইজ আমরা দেখি বা মানুষ হিসাবে যে কাস্ট ওয়াইজ তৈরি করা হয়েছে, সেখানেও তাদের উন্নয়নের যে তাদের উন্নয়ন এবং বিশ্বাস এবং তার যে চেষ্টা করা, সেটা কিন্তু প্রয়াসের যে বিষয় মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন, সেটা কিন্তু আমরা সেখানে আমরা চেষ্টা করছি। আমরা ত্রিপুরা স্টেটও আমরা চেষ্টা করছি। এখানে প্রায় 44 কমিউনিটিস দেখা গেছে যে ত্রিপুরা স্টেট তাদেরকে কারা কারা ওবিসি তাদেরকে রিকগনাইজ করেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানে আবার সেখানে 41 কমিউনিটিসকে, আমরা ত্রিপুরা স্টেট আমরা 44, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যে 41। তো 41 সেই জায়গায় 44 communities recognized by the state আর 41 communities recognized by the government of India। এবং দেখা গেছে যে এই যে কমিউনিটিস তাদেরকে যদি আলাদাভাবে একটা সেপারেট ডিপার্টমেন্ট না করা যায়, আগে কিন্তু উইং ছিল অন্যান্য ডিপার্টমেন্টের সাথে, সেটাকে সেপারেট ডিপার্টমেন্ট ক্রিয়েট করা হয়েছে। তার মেইন উদ্দেশ্য কি? টু ফর্মুলেট পলিসিস, এমন সব পলিসি করা যায় যাতে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ওবিসি পিপল। এবং এত বড় একটা বিশাল সংখ্যক যারা এই শ্রেণীতে আছেন, তাদের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে রাজ্যের কোনো সময় ডেভেলপমেন্ট হবে না। রাজ্যের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে দেশেরও ডেভেলপমেন্ট হবে না। এখানে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি সব বেঁধে দিয়েছেন যে বিকশিত ভারত 2047। তো এখানে বিকশিত একটু আর্থসামাজিক উন্নয়ন, একটু শিক্ষার দিকে, খেলাধুলার দিকে হোক, মানসিকভাবে হোক, সব দিকে যে উন্নয়ন যদি হয়, ইনফ্রাস্ট্রাকচারে হোক, তাছাড়া আমাদের যে সিকিউরিটির বিষয়ে হোক, দেশের সুরক্ষার বিষয়ে হোক, সেটার কিন্তু একদম বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত, প্রতিটা স্টেট যখন হবে তবেই বিকশিত ভারত হবে, সেই দিশায় কিন্তু কাজ করছে। এবং আমি আশা করি যেভাবে আমাদের এই ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে, এবং একটা সময় আসবে যে 2047-এ আমরা যত কাজটাই থাকুক, যাই থাকুক, সবারই কিন্তু ডেভেলপমেন্ট হবে। এখানে একটা জিনিস আমি দেখলাম যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, আমাদের মধ্যে কিন্তু কনফিউশন যায় কত পার্সেন্টেজ, কত পপুলেশন ইউবিসি আছে। যেহেতু এখানে 44 কমিউনিটিস আমরা বলছি এখানে, তাহলে পপুলেশনের দিক দিয়ে আমরা এখানে দেখছি যে টোটাল ওবিসি পপুলেশন, এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা একটা সেন্স মানে সার্ভে করেছিল, সেখানে দেখা গেছে প্রায় যে পপুলেশন আছে ওবিসি 9 লক্ষের উপরে। তো 9 লক্ষের উপরে হুইচ ইজ 20.54% অফ দ্য টোটাল পপুলেশন। কাজেই এবং ওবিসি ফ্যামিলি কতজন? 2,24,000-এর উপরে। তো এই যে সার্ভে, সেই সার্ভে আবার 2011 যদি আমরা সেন্সাস দেখি, সেটা কিন্তু আবার আরেক রকম। আবার যখন নতুন ভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই সেন্সাস এখানে কমপ্লিট হবে, তখন আসল চিত্রটা এখানে ফুটে আসবে। কিন্তু এখানে যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্টের যে তাদের যে সার্ভে, সেই সার্ভে হিসাবে আপাতত এই তথ্যটা আমার কাছে আছে। এবং এই যে ডাটা কালেক্টেড ফ্রম পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, দুই সময়ে আপ টু পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা 31/1/2020, আর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইউডিডি সেটা দিয়েছে 28/2/2018। আমার এখানে প্রায় ওবিসি সম্প্রদায়ের আমাদের বিভিন্ন যেসব জায়গায় আমি যুক্ত রয়েছি, তারা সবসময় একটা দাবি করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ওবিসিদের জন্য, তাদের জন্য যদি রিজার্ভেশন থাকে, ত্রিপুরাতে রিজার্ভেশন কেন রাখা হবে না? এখানে সবার অবগতির জন্য আমি জানাচ্ছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সেখানে যে এসসি এসটি 50%-এর উপরে কিন্তু রিজার্ভেশন রাখা যাবে না, কারণ এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। তো এটা খুব ক্লিয়ার হওয়ার দরকার। ক্লিয়ার হওয়ার দরকার এই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে তাদের যে এসসি রিজার্ভেশন আছে 7.5%, আর মানে
এসটি রিজার্ভেশন আছে 7.5%, আর এসসি রিজার্ভেশন আছে 15%। তাহলে টোটাল রিজার্ভেশন এসসি এসটি কত গিয়ে দাঁড়ালো, এবং ওবিসি সব মিলিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় 49.5%। তো আজকে ত্রিপুরাতে আমাদের এখানে এসসি এবং এসটি যদি আমরা দেখি, সেখানে কিন্তু 31% হচ্ছে এসটি, এসসি হচ্ছে 17%, তো দুটো মিলে আমাদের অলরেডি 48%। কাজে এই জায়গার মধ্যে আমাদের পক্ষে ওবিসি কে দেওয়া, যদিও আসে আমরা বলছি আচ্ছা দেখছি করবো, তবুও আমরা চিন্তা ভাবনা করছি কিছু করা যায় কিনা, কারণ ওই যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা রয়ে গেছে সেটা তো আমরা ক্রস করি, কারণ 49% রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিজার্ভেশন, আর আমাদের ত্রিপুরাতে 48%। কাজে এই জায়গার মধ্যে ওবিসিদের জন্য so far reservation is concerned, it's very difficult to keep this reservation in our policy. তো এটা খুব পরিষ্কার হওয়া দরকার। এবং এখানে আবার আমি বলছি, the government of India is able to introduce 27% reservation for employment education for OBC, because the scheduled tribes reservation is 7.5% and SC reservation is 15%. কাজে এখানে 49% আছে ওনাদের। আমাদের এখানে যে বিষয়টা আমি বললাম যে 48%, এই কারণেই আমরা কিন্তু সেটা বাড়াতে পারছি না। এখানে আজকে যে আমাদের যে মেইন যে আজকে আলাদা করে এই যে ওবিসি ডিপার্টমেন্ট করা হয়েছে, ওয়েলফেয়ার, মানে তাদের যেসব ওয়েলফেয়ারের যা যা স্কিম আছে তাদের সম্পর্কে নতুন কোনো ওয়েলফেয়ার করা যায় না, সেটা এডুকেশনই হোক বা বিভিন্ন স্তরে হোক, তার নিয়ে ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট করছে এবং সেই ভিজন নিয়ে কিন্তু কাজ করছে। এবং কালচারাল সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন পুরো বিস্তারিতভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কিন্তু এই যে আপলিফমেন্ট অফ সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য ওবিসি সারা ত্রিপুরাতে আমরা তাদের যে অ্যাকশন প্ল্যান সেগুলো প্রতিনিয়ত কিন্তু বানাচ্ছেন। এবং আরো ইনফ্রাস্ট্রাকচারের বিষয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায় কিনা, এবং ফাইন্যান্সিয়ালি যারা উইকার সেকশন, ওবিসির মধ্যেও কিন্তু অনেক আছে আরো উইকার সেকশন, ফাইন্যান্সিয়ালিও কিন্তু আছে, তাদেরও কিভাবে হেল্প করা যায় সেই ব্যবস্থা কিন্তু হচ্ছে। সেন্ট্রাল স্কিম যেগুলো আছে এখানে মধ্যে যেরকম প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ, কনস্ট্রাকশন অফ হোস্টেল ফর ওবিসি বয়েজ এন্ড গার্লস, মাননীয় মিনিস্টার মহোদয় অলরেডি বলেছেন দুটো হোস্টেল হচ্ছে এখানে ছাত্রীদের জন্য, ছাত্রদের জন্য দুটো জায়গায় হচ্ছে। এবং এখানে সোশিও ইকোনমিক স্কিম সম্পর্কে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এখানে আমরা দিলাম, যেমন আন্ডার নিউক্লিয়াস বাজেট স্কিম, বিদ্যাসাগর সোশিও কালচারাল অ্যাওয়ার্ড, ইকোনমিক আপলিফমেন্ট স্কিম, কনস্ট্রাকশন অফ মার্কেট স্টল, সেগুলো কিন্তু যারা ওবিসি সম্প্রদায় তাদেরও ব্যবস্থা করা হয়েছে। স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদি ব্যবস্থা এখানে করা হয়েছে। আজকে আমাদের যে সরকার এখানে আসার পর আপনারা দেখবেন যে 2018 পর থেকে যেভাবে আজকে কৃষি হোক, স্বাস্থ্যের বিষয় হোক, স্পোর্টসের বিষয় হোক, শিল্পের বিষয় হোক বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মহিলাদের ক্ষমতায়ন এবং বিশেষ করে জনসাধারণের যে নিরাপত্তা, সেটা কিন্তু আজকে ত্রিপুরার মধ্যে আমরা সব দিক দিয়ে কিন্তু নিরাপত্তার দিক দিয়ে অন্যান্য প্রদেশের তুলনায় অনেক অনেক বেটার। যে কারণে বাইরের থেকে যারা ইনভেস্টার্স এখানে আসতে চাইছে এবং আসছেও, এখানে প্রচুর ইনভেস্টার্স এখানে আসছে। এবং কিছুদিন আগেও আমি সব জায়গায় এটা বলি যে দিল্লিতে যখন আমরা নর্থ ইস্টের অষ্টলক্ষ্মীর একটা বিজনেস সামিট হয়েছে, সেখানে 8টা রাজ্যের মধ্যে ত্রিপুরা টোটাল 30,000 করোড়ের মানে মৌ হয়েছে। এর মধ্যে 50% উপরে আমাদের প্রায় 15,000 কোটি টাকার উপরে মৌ শুধু ত্রিপুরার জন্য হয়েছে। আপনারা ভাবুন 8টা রাজ্যের মধ্যে। আজকে ত্রিপুরাতে যদি আমরা জিএসডিপির কথা আমরা বলি, সেখানে আমরা সেকেন্ড বেস্ট কিন্তু আমরা নর্থ ইস্টের জন্য।
পার ক্যাপিটা ইনকাম যদি আমরা বলি নর্থ ইস্ট আর ইউনিয়নের মধ্যে আমরা কিন্তু সেকেন্ড বেস্ট। এখানে যদি কিছুদিন আগেও আমাদের যিনি আমাদের পুলিশের যিনি আমাদের যিনি টপ পুলিশিং আছে উনি কি বলেছেন যে 20 বছরের মধ্যে ত্রিপুরাতে একটা ইতিহাস হয়েছে, 20 বছরের ইতিহাসে প্রথমবার 8.2% ত্রিপুরাতে ক্রাইম রেট কমেছে। এটা ভাবা যায় না কোনোদিন। তো সেই কারণেই মানুষ বাইরের থেকে এখন আসে। নীতি আয়োগ আমাদের কি বলছে, ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা প্রায় 347টার মতো ন্যাশনাল লেভেলে এবং আঞ্চলিক স্তরে আমরা প্রাইজ পেয়েছি। আজকে আমি একটা প্রোগ্রাম থেকে এসেছি, নীতি আয়োগের একটা প্রোগ্রাম ছিল, যে টিআইএফটির একটা প্রোগ্রাম। সেখানে দেখা গেছে যে মানে 8টা আজকে প্রচুর সেক্রেটারি, চিফ সেক্রেটারি পর্যন্ত এখানে এসছে। ত্রিপুরা কিন্তু এখন সারা ভারতবর্ষের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র যদি বলা যায়, আমি ভুল বলবো না, এমন একটা জায়গায় আছে। ডিরেগুলেশনের দিকে আজকে বিভিন্ন যেসব কলোনিয়াল যে বিষয়গুলো ছিল এইগুলোকে কিন্তু আজকে আমরা প্রথম রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে চিফ সেক্রেটারিদের যে সম্মেলন ডেকেছিলেন, সেখানে দেখা গেছে ওনাকে বললেন যে আপনি কিভাবে এটা সম্ভব হলো। কালকেও ডিরেগুলেশন আমরা দ্বিতীয় পর্যায়ে শুরু করেছি আমরা ক্যাবিনেট, কি করে এটা সম্ভব হলো ওর জন্য ওনাকে পিপিটির মাধ্যমে বলতে হবে। এবং উনি কি বলেছেন যে आप लोग देखिए इतना बड़ा सब बड़ा बड़ा राज्य है और छोटा सा राज्य है, उनसे सीखिए कैसे किया है। যে কারণে বিহার থেকে আরম্ভ করে বহু রাজ্য থেকে আজকে আমি সেখানে বলছিলাম যে ইনভাইট করেছে ত্রিপুরাকে, অফিসাররাও গিয়েছেন বহু জায়গায়, যে কিভাবে এই ডিরেগুলেশন আপনারা করতে পেরেছেন সেই বিষয়ে ওনারা সেখানে তাদের বক্তব্য এখানে রেখেছেন। এটা আমাদের জন্য একটা সম্মানের বিষয়। আজকে আমরা বাজেটও আমরা দেখেছি যে বাজেটে যেভাবে ওবিসিদের এবং পশ্চাৎপদ যারা এসটি সম্প্রদায়ের আছেন বা এসসি সম্প্রদায়, সেখানেও কিন্তু এবার বাজেট অনেকটা প্রায় মানে অনেক বেশি কিন্তু সেখানে ইনক্রিজ করেছে। তো প্রতিনিয়ত, কারণ অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি যদি আমরা সেখানে যদি বুস্ট আপ না করি তাহলে মানে ফাইন্যান্সিয়ালের সাথে সামাজিক উন্নয়নও কিন্তু সম্ভব হবে না, মান উন্নয়নেরও কিন্তু প্রয়োজন। আজকে আমরা এই সবচেয়ে আরো বড় গৌরবের বিষয় হচ্ছে ত্রিপুরাতে যে 95.6% যেটা ইউনেস্কো যে ক্রাইটেরিয়া, যে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে তৃতীয় রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে, মেঘালয়া এবং গোয়ার পরে তৃতীয়। এবং সেখানে যে ক্রাইটেরিয়া 95.6% যদি হয় তবে এটাকে 100% ধরা হয়। এবং ত্রিপুরা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আজকে 3rd পজিশনে সারা ভারতবর্ষের মধ্যে। আমাদের যে ওবিসি সম্প্রদায়ের এখানে যারাই আছে, আমি বহু জায়গায় আমাদের লেখাপড়াই হোক, আমি আবারও বলেছি গান বাজনা এভরিথিং, সব জায়গায় আমি দেখি কোনো অবস্থায় যে পশ্চাৎপদ আদারওয়াইজ মানে ব্যাকওয়ার্ড কমিউনিটি এইসব শব্দ খালি লেখা, কিন্তু কোনো অবস্থায় কিন্তু তারা কোনো জায়গায় ব্যাকওয়ার্ড আমার কাছে তো অন্তত মনে হয়নি। সব জায়গায় ওনারা কিন্তু অনেকটা সামনের দিকে এগিয়ে আছে। এবং এখানে ঠিক আছে ডিপার্টমেন্ট বা যে কমিশন বা কর্পোরেশন সেখান থেকে তো তারা হেল্প করবেনই এবং করাটা উচিত। এবং আমাদের আজকে যে 1000 কোটি টাকার মতো যে গত পরশু দিন যিনি বাজেট পেশ করেছেন ইউনিয়ন মিনিস্টার নির্মলা সীতারামনজি, সেখানে আমরা দেখেছি যে যারা প্রান্তিক ব্যক্তি আছেন, প্রান্তিক লোক যারা আছেন, প্রান্তিক এরিয়া আছেন, সেখানে ডেভেলপমেন্টের জন্য এবারের বাজেটের যে 3টা সবকা সাথ সবকা বিকাশ, ইনফ্রাস্ট্রাকচার আর প্রান্তিক যারা আছেন তাদের উন্নয়নের বিষয়ে জোর দেওয়া হয়েছে। এবং সেটা কিন্তু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির যে দূরদর্শী যে চিন্তা ভাবনার নেতৃত্বে তার জন্য এটা সম্ভব হয়েছে। এবং এখানে দেখা গেছে যে এইবারের যে বাজেটে আমি জাস্ট একটু দেখছিলাম যে 26-27 যে অর্থবর্ষের বাজেটে যে স্কলারশিপ, এই যে এসসি এসটি এবং ওবিসিতে কিন্তু অনেকটা বাড়িয়েছে স্কলারশিপ। এই যে স্কলারশিপ এবার দিল তার থেকে কিন্তু এবার বাড়বে, অর্থাৎ
পোস্ট মেট্রিকে দেখা গেলে আমার যে ডাটা আমি নিলাম সেটা প্রায় 4% বাড়িয়েছে, এবং প্রি মেট্রিক যেটা আছে প্রায় 15% এখানে বাড়িয়েছে। আজকে এখানে যারা উপস্থিত রয়েছে আমি সবাইকে বলবো, যারা পুরস্কার পেয়েছেন, যারা পুরস্কার পাননি, একটা হেলদি কম্পিটিশন থাকা প্রয়োজন। এবং আমরা বারবার বলছি যে ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা আমরা করতে চাই। যেভাবে দেশকে আজকে সুরক্ষিত রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যে অপারেশন সিন্দুরের মাধ্যমে এটা বারবার আমাদের বলা উচিত, বারবার এটা নিয়ে চিন্তা করা উচিত, আমাদের থট প্রসেসও সেটা ঢুকানো উচিত যে কি ছিল ভারত 2014-র আগে এমন একটা অবস্থা হয়েছিল, এই ভারত টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল। আমাদের যারা আমাদেরকে নিরাপত্তা দেয় বর্ডার এরিয়াতে, তাদের গলা কেটে ভারতবর্ষের মধ্যে ফেলে রাখে। পার্লামেন্টে টেররিস্টরা এসে খুন করে, তারপরে সেখানে অ্যাটাক করা, মুম্বাইয়ে বোম ব্লাস্টিং, কত লোককে ওখান থেকে টেররিস্টরা ঢুকে নিরীহ মানুষকে খুন করেছে, আপনারা সবাই জানেন। আমাদের নর্থ ইস্টার্ন রিজনের কি অবস্থা ছিল? নর্থ ইস্টার্ন রিজনে শুধু এই টেররিস্টের আনাগোনা। আমাদের ত্রিপুরার কি অবস্থা ছিল? সেখানেও যারা কোমলমতি, যারা এসটি সম্প্রদায়ের ছিল, তাদেরকে বিপদে পরিচালিত করে তাদেরকে সন্ত্রাসের সাথে যুক্ত হয়েছিল। যারা সৃষ্টিকর্তা আজকে তারা দেখা গেছে এখনো ভাবছে যে ওরা চলে আসবে মসনদে, কিন্তু মানুষ অলরেডি টেস্ট করেছে, ফেলেছে, তাদেরকে কোনোদিন আনবে না। সেটা ত্রিপুরাতেই হোক, সেটা নর্থ ইস্টেই হোক। কালকেও পার্লামেন্টে দেখছিলাম আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার, উনি বলছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী আসামে, উনিও সেই কথাটা বলছিলেন। তো এই যে অবস্থা, আজকে মোদিজির উপর এত ভরসা, মানুষের যে আশ্বাস বিশ্বাসের যে বিষয়টা চলে এসেছে, আমাদের ত্রিপুরা সরকারেরও আপনারা দেখবেন আগে ত্রিপুরার যে অবস্থাটা ছিল, যে যেভাবে স্কুল কলেজগুলোতে একটা অরাজকতা অবস্থা, আমি জানি না, এখন তো ছেলের জন্ম হয়নি তখন, যে 70 দশকে আমাদের যখন স্কুলে আমরা যেতাম, আমরা ভাবতাম আজকে স্কুলে ঠিকভাবে পড়তে পারবো কিনা, স্কুল হবে কিনা, স্কুল থেকে ফিরে আসতে পারবো কিনা, কখন যে বোম পড়বে কেউ জানতো না। এসব আমাদের দেখাইনি। তারা খালি বলতো কি যে মানে লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড ডু রেড রিভলিউশন, এইসব কথা আমরা ওয়ালে গিয়ে দেখতাম। আমাদের যারা লিজেন্ড ব্যক্তি তাদের মূর্তি ভেঙে ফেলছে, আমাদের দেশের জন্য যারা কাজ করেছেন তাদের ফটো ভেঙে মাটিতে আশ্রয় করতো। আমাদের টিচার্সদের মারধর করা হতো, পরীক্ষার সময় বোমা মারতো, পরীক্ষা দেবে না, এই ধরনের একটা অবস্থা। এবং তাদের পেছনে যারা লিডার তারা কিন্তু বিদেশে গিয়ে তাদের ছেলে মেয়েদেরকে পাঠাতো, এইরকম একটা অরাজকতা অবস্থা। ওই সময় তো এরকম মনে হচ্ছিল যে আমরা আগামী দিন কোন দিশায় যাব, কি হবে দেশে। একটা নরেন্দ্র মানে ভারতকে চিনিয়েছেন চিকাগোতে, আমরা সবাই জানি, স্বামী বিবেকানন্দজি, যে ভারতবর্ষকে যদি চিনতে হয় তো বিবেকানন্দকে যদি জানেন, সবাই জানে, তাহলে ভারতকে জানা যাবে। সব ধর্মের প্রতি ওনার যে ভারতের যে সবসময় তাদের শ্রদ্ধা থাকে, তাদের প্রতি যে একটা আত্মিক রিলেশন, সেটা উনি বলেছেন, কোনো মানে ধর্মের এগেইনস্টে না। এবং এখন কিন্তু সমস্ত পৃথিবীর সমস্ত দেশ কিন্তু এখন দেখছেন যে আরেক নরেন্দ্র কি করছেন। এখন এই আরেক নরেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রীজি একটা চা বিক্রি, সেই জায়গা থেকে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। অনেক ইন্টারন্যাশনাল কনস্পিরেসি চলছে এবং চলবেও আগামী দিন, কিন্তু যে টার্গেট নিয়ে যে দেশকে বিকশিত ভারত বানাবে, এবং এতে করে আমাদের দেশ এবং রাজ্যগুলো যদি উন্নয়ন হয়, তাহলে তো আজকে যেখানে 8% উপরে যেখানে জিডিপি সারা ভারতবর্ষের হয়ে গেছে, অন্যান্য বড় বড় কান্ট্রিগুলো 2%, আমেরিকার মতো কান্ট্রি 2% নিচে, এরকম অবস্থা হয়েছে। কাজে তোমার দুঃখে আমি সুখী আর তোমার সুখে আমি দুঃখী, এই যে বিষয় আছে। সবাই এখন আজকে মানে আপনারা দেখেছেন কালকে যে নিউজটা এসছে, আমেরিকা বাধ্য হয়েছে এখন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে আজকে কিন্তু আমরা দেখলাম নতুন, আবার মনে হচ্ছে যে নতুন কিছু একটা হতে যাচ্ছে। সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো যখন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে মুভ করেছে, তারপরে কিন্তু এইসব
তো এগুলো যে পলিসি এক এক সময় করতে হয় ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, ফর দ্য সেক অফ দ্য স্টেট, সেটা মাননীয় প্রধানমন্ত্রী করছেন। আমি আশা করি যে যে এবারের যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করলেন সেটা কি করেছেন, যে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং অপারেশন সিন্দুর, এবং অপারেশন সিন্দুরের পর 26 জন যারা নাগরিক, নিরীহ নাগরিক, 25 জন ভারতীয় আর একজন নেপালের, তাদের ধর্ম জিজ্ঞেস করেছে তোমরা কোন ধর্মের, তাদের স্ত্রীর সামনে তাদের স্বামীদের হত্যা করেছে। এবং উনি বারবার বলেছেন मैं छोड़ूंगा नहीं, এবং সার্জিক্যাল স্ট্রাইক করে দেখিয়েছেন, এয়ার স্ট্রাইক করে দেখিয়েছেন। এবার অপারেশন সিন্দুর করার পর সেখানেও আমরা দেখলাম আগে ভাগেই অনেক কান্ট্রি বলছে हमारे कारण ऐसा हुआ है, वो মানে সিজ ফায়ার হয়েছে। আর উনি বলছেন এখনো কিন্তু অপারেশন সিন্দুর শেষ হয়নি, যে কোনো সময় আবার হতে পারে। এবারও আমরা বাজেটে কি দেখলাম যে ডিফেন্সে প্রায় 15%-এর উপরে এবার বাজেটে আরো রাখা হয়েছে, যে কারণে অনেকের কিন্তু অবস্থা কাহিল হয়ে গেছে অনেক কান্ট্রি। তো আমাদের দেশ শক্তিশালী হচ্ছে, দেশ সুরক্ষিত থাকলে আমরাও সুরক্ষিত। উই আর ইন দ্য সেফ হ্যান্ড, আমরা এখন একদম সেফ হ্যান্ডের হাতে আছি আমরা। তো আমাদের রাজ্যগুলো আমরা সেভাবে চেষ্টা করছি। আলোচনার মাধ্যমে অনেক সময় অনেক সমস্যা হয়, এখানে প্রায় 11টা-12টার মতো মুভ হয়েছে। এখানে যারা উগ্রপন্থীর সাথে যুক্ত হয়েছে ওনারাও অস্ত্র সমর্পণ করেছেন। একটা সুন্দর পরিবেশ এখন সৃষ্টি হয়েছে ত্রিপুরাতে। এবং উনি বলেছেন উই ডোন্ট নিড এনি টিচার, আমাদের জ্ঞান দিতে আসবে না, উই নিড পার্টনার। আমরাও বলছি যে উই নিড পার্টনার, উই ডোন্ট গিভ এনি মানে প্রিচ অর এনি উপদেশ। আমরা আমাদের মতো কাজ করব, যেটা ভালো হবে সেটা। এবং রাজনৈতিক যে ডেফিনিশন সেটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। মানুষের সেবা করাটাই হচ্ছে মেইন, আমাদের সরকারের মেইন উদ্দেশ্য হচ্ছে ফর দ্য পিপুল, মানুষের জন্য কাজ করতে হবে। সেই দিকে আমরা কাজ করছি। আজকে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে যে এই সম্মাননা যে প্রোগ্রাম, সেটা আগামী দিন সেটার উত্তর আরো শ্রীবৃদ্ধি করুক সেই আশা রেখে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।